নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। কেমোথেরাপি যখন আমার কাছে কোনো পেশেন্ট নিতে আসেন, তখন তার বিভিন্ন প্রশ্ন থাকে। তার মধ্যে একটা প্রশ্ন থাকে যে, ডাক্তারবাবু কেমোথেরাপি নিলে তার সাইড এফেক্টে আমার কোনো কষ্ট হবে না তো? তখন আমি তাদেরকে বলি যে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, তাতে বিভিন্ন রকমের নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়ে গিয়েছে, যার ফলে এই কেমোথেরাপির সাইড এফেক্টটা অনেকাংশে কমিয়ে দেওয়া সম্ভব। তো এরকমই একটি অত্যন্ত ভয়ের সাইড এফেক্ট হচ্ছে বমি। কেমোথেরাপি দেওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের একটা অত্যন্ত বেশি পরিমাণে বমি হয়, এবং আমি শুনেছি যে আমাদের আগের জেনারেশনের যে ক্যান্সারের ডাক্তারবাবুরা ছিলেন, তারা যখন হসপিটালে কাজ করতেন, তারা যখন কেমোথেরাপি দিতেন, তখন পেশেন্টরা এক একটা মগ বা বালতি নিয়ে বেডে শুয়ে থাকতেন, যে কেমোথেরাপি দেওয়া হলেই তাদের প্রচণ্ড পরিমাণে বমি হবে এবং তাদেরকে সেই বালতি বা মগের মধ্যে বমিটা করতে হবে। কিন্তু আজকে আমরা এত ভালো রকমের সমস্ত ওষুধ আমাদের হাতে পেয়ে গেছি, যার ফলে আমার তো মনে পড়ে না সেই ধরনের খুব প্রচণ্ড বেশি বমি কোনো পেশেন্টের আমি লাস্ট 1-2 বছরের মধ্যে দেখেছি। প্রথমেই আমরা কয়েকটা ফ্যাক্টর দেখে নিই যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে বমি নিয়ে বেশি চিন্তা করতে হবে। যেমন ধরুন, একটা হচ্ছে যে কোন ওষুধটা আমি দিচ্ছি। যেমন ধরুন, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যানথ্রাসাইক্লিন গোত্রের এক ধরনের ওষুধ দিই, এবং এই অ্যানথ্রাসাইক্লিন কিন্তু আমরা বলি যথেষ্ট পরিমাণে বমির উদ্রেক করতে পারে। এই কারণে এটাকে ধরা হয় হাই এমেটোজেনিক ড্রাগসের মধ্যে। আর একটা খুব ভালো কেমোথেরাপি হচ্ছে সিসপ্ল্যাটিন। এই সিসপ্ল্যাটিনও কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ, কিন্তু এর একটা খুব ভয়ের সাইড এফেক্ট হচ্ছে বমি। এবং সেই কারণে এই আমরা যেই যেই কেমোথেরাপি ওষুধগুলো দিই, সেগুলোকে আমরা কতটা তারা বমি করতে পারে, বমি উপসর্গ ক্রিয়েট করতে পারে, তার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে সাজাই। হাই এমেটোজেনিক, যার মধ্যে এই অ্যানথ্রাসাইক্লিন রয়েছে, সিসপ্ল্যাটিন রয়েছে, হাইডোজ সাইক্লোফসফামাইড রয়েছে। মডারেটলি এমেটোজেনিক, যেগুলি মধ্যে প্যাক্লিট্যাক্সেল, ডসিট্যাক্সেল, আইরিনোটেক্যান ইত্যাদি রয়েছে। এবং লো এমেটোজেনিক, যে ক্ষেত্রে খুব একটা বেশি, যেমন জেমসিটাবিন, পেমেট্রেক্সের ইত্যাদি, যেগুলোর ক্ষেত্রে খুব বেশি বমি হওয়ার চান্স নেই। এবারে যেই ওষুধগুলো, যেই কেমোথেরাপিতে প্রচুর বেশি পরিমাণে বমি বা গা গোলানো ভাব হয়, অর্থাৎ কিনা হাই এমেটোজেনিক ড্রাগস, এক্ষেত্রে আমরা 4 রকমের বমির ওষুধ একসাথে পেশেন্টদের দিয়ে থাকি, যার মধ্যে একটি স্টেরয়েড থাকে, একটি NK1 ইনহিবিটর বলে একদম নতুন ধরনের একটা ওষুধ চলে এসেছে, অ্যাপ্রেপিটেন্ট, ফসঅ্যাপ্রেপিটেন্ট, নেটোপিটেন্ট ইত্যাদি এই নামে। আমরা 5-HT3 ব্লকার্স দিই, যেমন আপনারা জানেন অনডেনসেট্রন, অনডেমজোফার বা প্যালানোসেট্রন। এবং তার সাথে আমরা অনেক সময় রাত্রিবেলা ঘুমের সময় ওলানজাপিন নামের একটি ওষুধও দিয়ে থাকি। এই ওলানজাপিন ওষুধটি একটা সময় সাইকোসিস বা মানসিক রোগের এক ধরনের মানসিক রোগের চিকিৎসায় ইউজ করা হতো বা এখনও হয়। তাই অনেক সময় পেশেন্টরা যখন ওষুধের দোকানে যান, এবং আমার পেশেন্টদের যখন বমি আটকানোর জন্য এই ওষুধটা অ্যাডভাইস করে থাকি, তখন সেই ওষুধের দোকানিরা অনেক সময় বলে থাকেন যে কি, এটা তো মানসিক রোগের ওষুধ, এটা আপনাকে কেন দেওয়া হচ্ছে, এবং এর ফলে রোগীরাও অত্যন্ত ভয় পেয়ে যান। কিন্তু মনে রাখবেন যে একটা ওষুধ বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে। তো ওলানজাপিন একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ হওয়ার সাথে সাথে একটা অ্যান্টি এমেটিকও, অর্থাৎ বমি আটকানোরও অত্যন্ত ভালো একটা ওষুধ। এবং সেই কারণে আমরা হাই এমেটোজেনিক ওষুধ যখন ড্রাগস ইউজ করি, যখন কেমোথেরাপি ইউজ করি, তখন কিন্তু ওলানজাপিন, স্টেরয়েড, NK1 ইনহিবিটর ইত্যাদি এগুলো ইউজ করে থাকি। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে পেশেন্টদের নিজস্ব খুব একটা বমির প্রবণতা আছে কিনা। এটা আপনারা কিভাবে বুঝবেন? বিশেষত মহিলাদের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে যে বমির প্রবণতাটা কিছুটা হলেও বেশি। অনেক সময় আমি মহিলা পেশেন্ট হলে তাদেরকে জিজ্ঞাসা করি যে তাদের যখন তারা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাসে বা গাড়িতে যান, সেই সময় তাদের কোনো মোশন সিকনেস হয় কিনা, অর্থাৎ গাড়িতে উঠলে বমি পায় কিনা। এটা আমরা জানি অনেকেরই হয়ে থাকে। এছাড়া যখন তাদের চাইল্ড বার্থ হয়েছিল, অর্থাৎ যখন তারা প্রসবকালীন সময় ছিলেন, সেই সময় তাদের প্রচণ্ড বেশি পরিমাণে বমি হতো কিনা। আর একটা খুব মজার ব্যাপার দেখা গিয়েছে যে যে কারো ক্ষেত্রেই যদি কেউ অ্যালকোহলে আসক্ত হন, তাদের মধ্যে কিন্তু বমি হওয়ার প্রবণতাটা কম থাকে। এটা একটা অ্যাসোসিয়েশন, খুব সম্ভবত যারা অ্যালকোহলে আসক্ত হন, তারা বমিটা তাদের অ্যালকোহলেও হয় না।
এবং তার মানে হচ্ছে তাদের মধ্যে বমি হওয়ার প্রবণতাটা কম। এছাড়া আরেক ধরনের বমিও আমরা দেখেছি, যেগুলিকে বলা হয় অ্যান্টিসিপেটরি ভমিটিং। অর্থাৎ ধরুন কোনো একজন পেশেন্ট প্রথমে একবার কেমোথেরাপি নিতে এলেন এবং সেই সময় তাকে একটা প্রবল বমির সম্মুখীন হতে হলো। তিনি অত্যন্ত কেমোথেরাপি নিতে নিতে হয়তো খুব বেশি বমি করলেন, প্রচণ্ড গা গোলালো। তার ফলে কি হলো, ওই কেমোথেরাপির সাথে তার একটা মানসিক অ্যাসোসিয়েশন হয়ে গেল বমির, এবং তার পরের বারে যখন তিনি আসবেন তখন সকালবেলা এসে যেই উনি ডে কেয়ার বেডের মধ্যে যাবেন তখনই ওনার বমি হতে শুরু করে দেবে। অর্থাৎ তার কেমোথেরাপিও লাগবে না, কেমোথেরাপির কথার চিন্তা হলেই তার বমি হতে শুরু করে দেবে। এটাকে বলা হয় অ্যান্টিসিপেটরি ভমিটিং, অথবা উনি এই ভমিটিংটাকে অ্যান্টিসিপেট করতে করতেই বমি করে ফেলছেন। তো সেই কারণে এই অ্যান্টিসিপেটরি ভমিটিংটাকে প্রিভেন্ট করার জন্য অনেক সময় আমরা একটু হালকা অ্যাংজিওলাইটিক যেমন অ্যালপ্রাজোলাম ইত্যাদি এগুলো দিই, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই বমিটাকে আটকানোর উপায় হচ্ছে যে একদম প্রথম থেকে প্রপারলি বমির ওষুধ দিয়ে দেওয়া, প্রথম সাইকেল থেকেই, যাতে পেশেন্টের প্রথম সাইকেলেও বমি না হয়। এবং প্রথম সাইকেলে যদি বমি না হয় তাহলে কিন্তু এর পরবর্তী সাইকেলগুলোতে বমি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আমি আপনাকে এইটুকু কথা আমি বলতে পারি যে আমি যখন সরকারি হাসপাতালে আমি কাজ করতাম সেই সময় এই নতুন নতুন ওষুধগুলো আসেনি, সেই সময়ে আমরা অনেক পেশেন্টকে বমি হতে দেখেছি। কিন্তু ইদানিংকালে গত 3-4 বছরে এই NK1 ইনহিবিটর আসার পর বা ওলানজাপিনের ইউজ করার পর থেকে আমরা দেখছি যে বমির প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে কিন্তু কমে গিয়েছে। কাজেই আমি বলবো, যখনই আপনারা কেমোথেরাপি নিতে আসবেন তখন ভয় পাবেন না, বমি হবে না, ধরেই নেবেন যে বমি হবে না। আমরা সেই রকমভাবেই কিন্তু সাপোর্টিভ মেডিকেশনস দিয়ে আপনাদের বমিটাকে কন্ট্রোল করব, যাতে আপনারা খুব সুস্থভাবে কেমোথেরাপিটা নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।